আমার মা বলেছিলেন তিনি নাকি ব্যস্ততার কারণে 3 বছরের নাতনিকে শপিং মলে ভুলে রেখে এসেছিলেন, কারণ তিনি তখন আমার বড় বোনের সন্তানদের জন্য ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিলেন। 2 ঘন্টা পরে শপিং মলের নিরাপত্তা কর্মীরা আমার ছোট্ট মেয়েকে একা ভয়ে কাঁদতে কাঁদতে খুঁজে পান। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কিভাবে একটা 3 বছরের শিশুকে 2 ঘন্টা একা রেখে আসতে পারলেন? মা নির্বিকার ভাবে উত্তর দিয়েছিলেন, ও তো নিরাপদেই ছিল, তুমি বিষয়টা নিয়ে অযথা বাড়াবাড়ি করছো। আমি আর একটা কথাও বলিনি। সেদিন সন্ধ্যায় আমি শুধু একটি ফোন করেছিলাম। 10 মিনিটের মধ্যে আমার মোবাইলে 68টি মিসড কল জমে গেল। আর রাত 12টার আগে আমার পুরো পরিবার আমার বাসার দরজার সামনে দাঁড়িয়েছিল। সেদিন বিকেলে আমি বাসায় বসে ল্যাপটপে অফিসের কাজ শেষ করছিলাম। হঠাৎ অপরিচিত একটি নম্বর থেকে ফোন এলো। প্রথমে ধরতে চাইনি, কিন্তু কেন জানি বুকের ভেতরটা কেঁপে উঠল। ফোন ধরতেই ভদ্রলোক বললেন, আপনি কি আমিনা রহমান, 3 বছরের আয়রার মা? আমি চেয়ার থেকে এমন ভাবে উঠে দাঁড়ালাম যে সেটি মেঝেতে ঘষ্টে শব্দ করে পড়ে গেল। আমি বললাম, জি আমি। কি হয়েছে? ভদ্রলোক নিজের পরিচয় দিলেন। তিনি যমুনা ফিউচার পার্কের নিরাপত্তা বিভাগের সুপারভাইজার। তারপর তিনি যে কথাগুলো বললেন সেগুলো শুনে মনে হলো পুরো পৃথিবী যেন থেমে গেছে। আমার 3 বছরের মেয়ে আয়রাকে ফুড কোর্টের পাশের কাচের প্রধান গেটের কাছে একা কাঁদতে দেখা গেছে। সে এতটাই ভয় পেয়েছিল যে নিজের নামটাও ঠিক মতো বলতে পারছিল না। নিরাপত্তা কর্মীরা তাকে অফিসে নিয়ে গিয়ে মাইকে বারবার ঘোষণা দিয়েছেন, কিন্তু টানা 2 ঘন্টা কেউ তাকে নিতে আসেনি। আজ আয়রার দায়িত্ব ছিল আমার মায়ের। আমি কিভাবে বাসা থেকে বের হয়েছিলাম, কিভাবে গাড়ি চালিয়ে যমুনা ফিউচার পার্কে পৌঁছেছিলাম আজও আমার মনে নেই। শুধু মনে আছে আমি দৌড়ে নিরাপত্তা অফিসে ঢুকেছিলাম। সেখানে একটা ধূসর কম্বল জড়িয়ে প্লাস্টিকের চেয়ারে বসেছিল আমার ছোট্ট আয়রা। আমাকে দেখে সে চিৎকার করে উঠল, মা! সে দৌড়ে এসে আমাকে এমন ভাবে জড়িয়ে ধরলো যেন আমি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। তার পুরো শরীর ভয়ে কাঁপছিল। সে শুধু একটা কথাই বারবার বলছিল, মা আমি জানতাম তুমি আসবে। আমি তাকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি এসে গেছি মা, আমি আর কোথাও যাচ্ছি না। এরপর একজন নিরাপত্তা কর্মী আমার হাতে ঘটনার বিস্তারিত রিপোর্ট তুলে দিলেন। রিপোর্টে স্পষ্ট লেখা ছিল আয়রাকে কখন পাওয়া গেছে, কয়বার মাইকে ঘোষণা দেওয়া হয়েছে এবং কোন সময় তাকে নিরাপত্তা অফিসে আনা হয়েছে। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলেন আমার মা। তার 2 হাতে ভর্তি বড় বড় শপিং ব্যাগ। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি একবারও দৌড়ে এসে আয়রাকে জড়িয়ে ধরলেন না, একবারও জিজ্ঞেস করলেন না ও ঠিক আছে তো, বরং বিরক্ত গলায় বললেন, আমি না এত নাটক করছো কেন, মেয়েটা তো ঠিকই আছে। আমি শুধু একটাই প্রশ্ন করলাম, আপনি কোথায় ছিলেন? মা খুব স্বাভাবিক গলায় বললেন, তোমার আপা নাদিয়ার যমজ ছেলেদের জন্য ঈদের জামা কাপড় আর জুতা কিনছিলাম। আমি রিপোর্টের দিকে তাকিয়ে আবার বললাম, 2 ঘন্টা ধরে? মা কাঁধ ঝাঁকালেন আর বললেন, বাচ্চারা তো এমনিতেই এদিক ওদিক চলে যায়। নিরাপত্তা কর্মী তখন শান্ত গলায় বললেন, ম্যাডাম আমরা কয়েকবার ঘোষণা দিয়েছি, আপনার নাতনিকে প্রধান গেটের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। মা ঠোঁট বাঁকিয়ে বললেন, আমি শুনিনি। ঠিক তখনই আমি তার শপিং ব্যাগ থেকে বের হয়ে থাকা একটি ক্যাশ মেমো দেখতে পেলাম। সময়টা রিপোর্টের প্রথম ঘোষণার অনেক পরে, অর্থাৎ আমার মেয়ে হারিয়ে যাওয়ার পরও তিনি নিশ্চিন্তে কেনাকাটা চালিয়ে গিয়েছিলেন। রাত 11টার মধ্যে আমার ফোনে 57টি মিসড কল জমে গিয়েছিল। রাত 12টা বাজতে না বাজতে সংখ্যাটা দাঁড়ালো 68। ঠিক তখনই জানালার পর্দায় গাড়ির হেডলাইটের আলো পড়লো। একটি গাড়ি এসে আমার বাড়ির সামনে থামলো। তার ঠিক পেছনেই আরেকটি। দরজা বন্ধ হওয়ার শব্দ, তারপর দ্রুত পায়ের আওয়াজ। মুহূর্তের মধ্যে দরজায় এমন জোরে ধাক্কা পড়তে লাগলো যে ড্রয়িং রুমের দেয়ালে ঝোলানো আমার বাবার ছবিটাও কেঁপে উঠলো। আমি না, দরজা খুলো, এখনই দরজা খুলো। আমি প্রথমে আয়রার ঘরে লাগানো বেবি মনিটরের দিকে তাকালাম। ও এখনো হলুদ কম্বল জড়িয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, শুধু একবার পাশ ফিরল। আমি ধীরে ধীরে প্রধান দরজার কাছে গিয়ে বারান্দার লাইট জ্বালালাম। কাচের দরজা দিয়ে বাইরে তাকাতেই দেখলাম আমার মা আর আমার বড় বোন নাদিয়া, দুজনের হাতেই মোবাইল ফোন। মায়ের মুখ রাগে লাল হয়ে আছে আর নাদিয়ার চোখে স্পষ্ট আতঙ্ক। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের কারো চোখে অনুশোচনা নেই। কেউ আসেনি আয়রার খোঁজ নিতে, কেউ বলেনি আয়রা এখন কেমন আছে। বরং মা তার ব্যাংকের কার্ডটা আমার দিকে তুলে ধরে চিৎকার করে বললেন, এই মুহূর্তে তোমার চাচা রিচার্ডকে ফোন করো, বলো তুমি মিথ্যা বলেছ। আমি ভেতরের কাঠের দরজাটা খুললাম, কিন্তু গ্রিলের দরজাটা তালাবদ্ধই রাখলাম। তারপর হাতে ধরা যমুনা ফিউচার পার্কের নিরাপত্তা বিভাগের রিপোর্টটা তাদের সামনে তুলে ধরলাম। পাতার উপরে বড় করে সময় লেখা, ঘটনার প্রতি মিনিট লেখা। আমি শান্ত গলায় বললাম, আমি একটাও মিথ্যা বলিনি। নাদিয়া রিপোর্টের উপরের অফিসিয়াল রেফারেন্স নম্বরটা দেখে থমকে গেল। কয়েক সেকেন্ড আগেও যে মেয়েটা চিৎকার করছিল, হঠাৎ তার মুখের রং বদলে গেল। রাগের জায়গায় এবার ভয় দেখা দিল। মা একবার রিপোর্টের দিকে তাকালেন, একবার আমার দিকে। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তুমি ঠিক কি কি পাঠিয়েছ? আমি এক মুহূর্ত দেরি না করে উত্তর দিলাম, সবকিছু। ঠিক তখনই মায়ের ফোন আবার বেজে উঠলো। স্ক্রিনে নামটা দেখে তার মুখের সব আত্মবিশ্বাস মিলিয়ে গেল। তিনি কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে রইলেন। এতটাই নীরব হয়ে গেল চারপাশ যে বাড়ির সামনের কৃষ্ণচূড়া গাছের পাতায় বাতাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি বুঝে গেলাম এবার এমন কিছু ঘটতে চলেছে যা শুধু আজকের রাত নয়, আমাদের পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে
দেবে। মায়ের ফোনের স্ক্রিনে যে নামটা ভেসে উঠেছিল সেটি দেখে তার মুখের সমস্ত রাগ মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। সেটি ছিল আমার চাচা রিচার্ড। আমাদের পরিবারের সবচেয়ে শান্ত মানুষ ছিলেন তিনি। আমার বাবার মৃত্যুর পর তিনি পরিবারের অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখাশোনা করতেন। সম্পত্তি, ট্রাস্ট, মায়ের মাসিক খরচ সবকিছু তার হিসাবের মধ্য দিয়ে চলতো। মা কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইলেন, তারপর কাপা হাতে কলটি রিসিভ করলেন আর বললেন, হ্যালো রিচার্ড। ওপাশ থেকে কি বলা হলো আমি শুনতে পাচ্ছিলাম না, কিন্তু মায়ের মুখের পরিবর্তন আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। প্রথমে বিরক্তি, তারপর অবিশ্বাস, তারপর ধীরে ধীরে ভয়। তারপর বলল, না তুমি ভুল বুঝছো, এটা তেমন কিছু না। কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, আমি তো শুধু একটু ব্যস্ত ছিলাম। আমি জানতাম প্রথমবারের মতো কেউ তার কথা অন্ধভাবে বিশ্বাস করছে না। কয়েক মিনিট পর মা ফোনটা নামিয়ে ফেললেন। নাদিয়া অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, রিচার্ড চাচা কি বলেছে? মা কোনো উত্তর দিলেন না। আমি শান্তভাবে বললাম, তোমরা কি জানতে চাও? দুজনেই আমার দিকে তাকালো। আমি বললাম, আমি তাকে শুধু আজকের ঘটনার রিপোর্ট পাঠাইনি। মায়ের চোখ বড় হয়ে গেল। তিনি বললেন, আর কি পাঠিয়েছো? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, গত কয়েক বছরের কিছু ঘটনা। সত্যি বলতে আমি কখনো কারো বিরুদ্ধে অভিযোগ করতে চাইনি। আমি সেই মেয়ে ছিলাম যে সব সময় পরিবারকে ধরে রাখার চেষ্টা করেছে। যখন নাদিয়ার ছেলেদের জন্মদিন হতো আমি নিজের কাজ ফেলে ছুটে যেতাম। যখন তাদের স্কুলের অনুষ্ঠান থাকতো আমি উপহার নিয়ে হাজির হতাম। যখন মা বলতেন, তোমার আপার সংসারে অনেক চাপ, একটু বুঝে চলো, আমি বুঝতাম। যখন বলতেন, তুমি তো শক্ত মেয়ে, তোমার কিছু হবে না, আমি চুপ থাকতাম। কিন্তু সেদিন যমুনা ফিউচার পার্কের নিরাপত্তা কক্ষে আমার মেয়েকে যখন দেখেছিলাম তখন বুঝেছিলাম আমি শুধু নিজের জন্য চুপ ছিলাম না, আমি আমার মেয়েকে শেখাচ্ছিলাম যে তার কষ্টের মূল্য কম, আর আমি সেটা হতে দিতে পারতাম না। রাত 12:30টার দিকে আবার দরজায় গাড়ির শব্দ হলো। এবার শুধু মা আর নাদিয়া নয়, চাচা রিচার্ডও এসেছেন। তার সঙ্গে পরিবারের আরো দুজন বড় মানুষ। আমি দরজা খুললাম। চাচা প্রথমেই আমাকে জিজ্ঞেস করলেন, আয়রা কেমন আছে? এই একটি প্রশ্ন শুনে আমার চোখে পানি চলে এসেছিল, কারণ পুরো দিন পার হয়ে গিয়েছিল, অথচ এটাই ছিল প্রথমবার কেউ আমাকে এই প্রশ্ন করেছিল। আমি নিচু গলায় বললাম, ঘুমাচ্ছে, কিন্তু খুব ভয় পেয়েছে। চাচা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর মায়ের দিকে তাকিয়ে বললেন, ব্রেন্ডা তুমি কি জানো আজ কি হতে পারতো? মা সঙ্গে সঙ্গে বললেন, এত বড় করে দেখানোর কিছু নেই। চাচা মাথা নাড়লেন আর বললেন, না, আজ সমস্যাটা আয়রা হারিয়ে যাওয়া নয়, সমস্যা হলো তুমি তাকে হারানোর পরও খুঁজতে যাওনি। বারান্দায় নীরবতা নেমে এলো। নাদিয়া নিচের দিকে তাকিয়ে রইল। চাচা তার হাতে থাকা ফাইলটা খুললেন, একটি কাগজ বের করে পড়া শুরু করলেন। নিরাপত্তা রিপোর্ট। মাইকে ঘোষণা শুরু হয়েছিল দুপুর 1:23। আরেকটি কাগজ, কেনাকাটার শেষ রসিদ বিকেল 2:41। তারপর মায়ের দিকে তাকিয়ে বললেন, এই সময়ের মধ্যে তুমি একবারও নিরাপত্তা অফিসে যাওনি? মা কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ বের হচ্ছিল না। চাচা এবার নাদিয়ার দিকে তাকিয়ে বললেন, আর তুমি ফোনে বলেছিলে আমি নানাকে ঈর্ষা করছে। নাদিয়ার চোখে পানি চলে এলো। ও বলল, আমি তখন পুরো বিষয়টা জানতাম না। আমি শান্তভাবে বললাম, কিন্তু জানার পরও তুমি একবারও জিজ্ঞেস করনি আয়রা ঠিক আছে কিনা? নাদিয়া চুপ করে গেল। চাচা সেই রাতে একটি সিদ্ধান্ত জানালেন, পরিবারের অর্থনৈতিক সহায়তা আর আগের মতো চলবে না। যে টাকা কারো প্রয়োজনের জন্য দেয়া হয়েছিল সেটি কারো অহংকার পূরণের জন্য ব্যবহার করা যাবে না। নাদিয়ার ব্যবসার হিসাব নতুন করে দেখা হবে, আর মায়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। মা অবশেষে রাগ ছেড়ে কাঁদতে শুরু করলেন আর বললেন, তুমি কি আমাকে আমার নাতনির কাছ থেকে দূরে সরিয়ে দেবে? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। এই সেই মানুষ যিনি আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছিলেন পরিবার মানে একসঙ্গে থাকা, কিন্তু সেই মানুষই আজ আমার সন্তানের নিরাপত্তার গুরুত্ব বুঝতে পারছেন না। আমি ধীরে বললাম, আমি কাউকে শাস্তি দিতে চাই না মা, কিন্তু আমি আমার মেয়েকে এমন কাউকে দিয়ে যেতে পারি না যে তার কান্নার চেয়ে শপিং ব্যাগকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। পরের কয়েক সপ্তাহ খুব কঠিন ছিল। পরিবারের অনেকেই আমাকে ফোন করেছিল। কেউ বলেছিল আমি বেশি কঠোর হয়েছি, কেউ বলেছিল একটা ভুলের জন্য এত কিছু করা ঠিক না। কিন্তু আমি সবাইকে একই কথা বলেছিলাম, ভুল তখনই থাকে যখন মানুষ সেটা স্বীকার করে, কিন্তু কেউ যদি ভুলকে স্বাভাবিক বলে বোঝাতে চায় তখন সেটা আর শুধু ভুল থাকে না। 2 মাস পর এক সকালে আয়রা আমার পাশে বসে ছবি আঁকছিল। সে হঠাৎ বলল, মা। আমি বললাম, হ্যাঁ সোনা। ও বলল, সেদিন তুমি আমাকে খুঁজে পেয়েছিলে তাই না? আমি তার চুলে হাত বুলিয়ে বললাম, হ্যাঁ। সে একটু ভেবে বলল, আমি জানতাম তুমি আসবে। আমি তাকে জড়িয়ে ধরলাম, কারণ সেই ছোট্ট মেয়েটি সেদিন আমাকে একটা শিক্ষা দিয়েছিল। ভালোবাসা শুধু মুখের কথা নয়, ভালোবাসা মানে উপস্থিত থাকা, ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া, ভালোবাসা মানে কাউকে কখনো এমন অনুভব না করানো যে সে গুরুত্বপূর্ণ নয়। অনেক মাস পরে মা আবার আমার সঙ্গে যোগাযোগ করলেন। এবার কোনো অভিযোগ নিয়ে নয়, তিনি শুধু বললেন, আমি অনেক কিছু বুঝতে দেরি করেছি। আমি জানতাম কিছু ক্ষত একদিনে ঠিক হয় না, বিশ্বাস ভাঙতে 1 মুহূর্ত লাগে, ফিরে পেতে অনেক সময় লাগে। আমি তাকে ক্ষমা করার চেষ্টা করলাম, কিন্তু আয়রার নিরাপত্তা ব্যাপারে আমার সিদ্ধান্ত বদলায়নি, কারণ একজন মা হিসেবে আমার প্রথম দায়িত্ব ছিল আমার সন্তানকে রক্ষা করা। সেদিন রাতে সবাই যখন চলে গেল আমি আয়রার ঘরে গিয়ে তাকে ঘুমাতে দেখেছিলাম। জানালার বাইরে চাঁদের আলো পড়ছিল। আমি মনে মনে ভাবছিলাম, কখনো কখনো জীবন এমন কিছু মুহূর্ত আসে যখন চুপ থাকা সহজ, কিন্তু সেই নীরবতা
বাস্তবতা যদি আপনার সন্তানের আত্মসম্মান কেড়ে নেয় তাহলে কথা বলতেই হয়। সেদিন আমি আমার পরিবার হারাইনি, আমি শুধু বুঝেছিলাম পরিবার রক্তের সম্পর্ক দিয়ে তৈরি হয় না, পরিবার তৈরি হয় তাদের দিয়ে যারা আপনার সবচেয়ে দুর্বল মুহূর্তেও আপনার পাশে দাঁড়ায়। আর সেই রাতে আমি শুধু আমার মেয়েকে রক্ষা করিনি, আমি তাকে শিখিয়েছিলাম সে কখনোই কারো কাছে দ্বিতীয় পছন্দ নয়। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।